নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনাটা বেশ জমে উঠেছে, তাই না? একদিকে সরকার বলছে যে তারাই এই ঐতিহাসিক আইনটা পাশ করিয়েছে, আবার অন্যদিকে সেই একই সরকার বিরোধীদের দিকে আঙুল তুলে বলছে যে তারাই নাকি এই আইনটা আটকে দিচ্ছে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? একটা বিল পাশও হলো, আবার সেটা আটকেও গেল। চলুন এই রাজনৈতিক ধাঁধার জটটা খোলার চেষ্টা করা যাক। আসলে এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে আছে প্রধানমন্ত্রী দুটো একদম আলাদা বক্তব্য। ভাবুন একবার, ২০২৩ সালে তিনি নারী শক্তি বন্ধন আইনের কৃতিত্ব নিয়ে বলছেন যে সংসদে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের আইন পাশ হয়ে গেছে, আর তার কিছুদিন পরে তিনি আবার বলছেন যে কংগ্রেস আর তাদের জোট সঙ্গীরা নাকি নারী সংরক্ষণ আটকাতে একের পর এক মিথ্যে বলছে। তো আসল গল্পটা ঠিক কি? একই মানুষ একই বিল নিয়ে দুটো সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তাহলে বিলটা কি পাশ হয়েছে নাকি হয়নি? কোনটা সত্যি আর কোনটা শুধুই রাজনৈতিক খেলা? আসুন একটু গভীরে গিয়ে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো চলুন প্রথমে ওই দুটো ভাষণ নিয়ে কথা বলা যাক, যেখান থেকে এই সব কিছু শুরু। সম্প্রতি প্রধানমন্ত্রী তার এক ভাষণে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন কংগ্রেস এবং তাদের জোট সঙ্গীরা নাকি নারী সংরক্ষণ আটকানোর জন্য মিথ্যের আশ্রয় নিয়েছে। তার মতে এর মাধ্যমে তারা দেশের নারী শক্তির সামনে নিজেদের আসল চেহারাটা তুলে ধরেছে। কিন্তু জানেন এই ভাষণটার উদ্দেশ্য নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? কারণ দেখা গেছে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মোট ৫৯ বার কংগ্রেস শব্দটা ব্যবহার করেছেন। এই সংখ্যাটা থেকেই কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে এই বার্তাটা আসলে কতটা রাজনৈতিক আর কতটা নির্বাচনের কথা মাথায় রেখে দেওয়া। আচ্ছা, এই যে এত জটিলতা, এত ধাঁধা, এর সমাধানটা কিন্তু একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে, আর সেই শব্দটা হলো ডিলিমিটেশন। ব্যাপারটা কি হয়েছে জানেন? নারী সংরক্ষণ বিলটা পাশ তো হয়ে গেছে, কিন্তু সরকার সেটাকে লাগু করার বিষয়টাকে ডেলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বলে একটা খুব বিতর্কিত প্রক্রিয়ার সঙ্গে জুড়ে দিয়েছে, আর গোলটা বেঁধেছে ঠিক এই জায়গাতেই। এখন প্রশ্ন হল, এই ডিলিমিটেশন জিনিসটা আসলে কি? খুব সোজা করে বললে, জনগণনা বা সেন্সাসের তথ্যের ওপর ভিত্তি করে লোকসভা আর বিধানসভার কেন্দ্রগুলোর সীমানা নতুন করে ঠিক করা হয়। মানে জনসংখ্যা বদলের সাথে সাথে যাতে প্রত্যেকটা আসনের প্রতিনিধিত্ব মোটামুটি সমান থাকে, সেই জন্যই এ ব্যবস্থা। কিন্তু মুশকিলটা হলো, ভারতে এই ডিলিমিটেশন ব্যাপারটা ভীষণই স্পর্শকাতর একটা বিষয়। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করেছে। তাই তাদের ভয়, এখন যদি নতুন করে আসন ভাগাভাগি হয় তাহলে সংসদে তাদের সাংসদের সংখ্যা কমে যাবে। আর ঠিক এই কারণেই দেখুন ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী আর ২০০১ সালে অটল বিহারী বাজপেয়ী, মানে দুই ভিন্ন দলে প্রধানমন্ত্রী, দুজনে কিন্তু এই প্রক্রিয়াটাকে থামিয়ে রেখেছিলেন। দক্ষিণের এই ভয়টাকেই শশী থারুর বলছেন জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার স্বৈরাচার। মানেটা কি? মানে হলো হাতে গোনা কয়েকটা বড় রাজ্যই হয়তো পুরো দেশের ভাগ্য ঠিক করে দেবে, আর যে রাজ্যগুলো জনসংখ্যার নিয়ন্ত্রণে এত ভালো কাজ করেছে তাদের রাজনৈতিক গুরুত্বটাই হয়তো কমে যাবে। কিন্তু বিরোধীদের অভিযোগটা আরও এক ধাপ গুরুতর। তাদের মতে ডিলিমিটেশন তো একটা ছুতো মাত্র, এর আড়ালে সরকারের আসল উদ্দেশ্য নাকি গ্যারিম্যান্ডারিং করে রাজনৈতিক ফায়দা লুটা। এখন ভাবছেন এই গ্যারিম্যান্ডারিং আবার কি জিনিস? এটা আসলে একটা রাজনৈতিক কৌশল, যেখানে ইচ্ছেমতো নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে বদলে দেওয়া হয় যাতে একটা বিশেষ দল ভোটে বাড়তি সুবিধে পেয়ে যায়। মানে সোজা কথায় বলতে গেলে নিজের সুবিধে মতো খেলার মাঠটা সাজিয়ে নেওয়া আর কি। এটা করার মূলত দুটো জনপ্রিয় পদ্ধতি আছে, স্কুইজিং আর কাটিং। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন কোনো একটা এলাকায় বিরোধী দলের ১,০০,০০০ ভোট আছে। স্কুইজিং করে কি করা হবে? ওই ১,০০,০০০ ভোটারকে এমনভাবে একটা বা দুটো কেন্দ্রের মধ্যে আটকে ফেলা হবে যাতে তারা শুধু ওই দুটো আসনেই জেতে। আর কাটিং হলো ঠিক এর উল্টোটা। ওই ১,০০,০০০ ভোটারকে ১০টা আলাদা আলাদা কেন্দ্রে এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে যাতে তাদের ভোট ভাগ হয়ে যায় আর তারা একটা আসনেও জিততে না পারে।
তাহলে বিরোধীদের মূল অভিযোগটা দাঁড়াচ্ছে দুটো। প্রথমত, সরকার গেরিম্যান্ডারিং করে ভোটের ম্যাপটাকে এমনভাবে বদলে ফেলতে চায় যাতে তারা সবসময় বাড়তি সুবিধে পায়। আর দ্বিতীয় অভিযোগটা হলো জাতিভিত্তিক জনগণনার যে দাবিটা উঠছে সেটাকে এড়িয়ে যাওয়ার জন্যই নাকি এত তাড়াহুড়ো করে এই বিলটা আনা হয়েছে। বিরোধীরা কিন্তু শুধু সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে না, তারা নারী অধিকারের রক্ষক হিসেবে শাসক দলের রেকর্ড নিয়েও কথা বলছে। যেমন ধরুন, খোদ সরকারের নিজের সংস্থা এনসিআরবির ডেটাই বলছে গত 10 বছরে মহিলাদের ওপর অপরাধের ঘটনা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, যা সরকারের নারী শক্তি প্রচারের সাথে ঠিক খাপ খায় কি? শুধু তাই নয়, যদি আমরা শাসক দলের ভেতরের ছবিটা দেখি, সেখানেও কিন্তু মহিলাদের প্রতিনিধিত্বের ছবিটা খুব একটা উজ্জ্বল নয়। তাদের মোট সাংসদদের মধ্যে মহিলা মাত্র 13%, মন্ত্রীদের মধ্যে সংখ্যাটা আরও কম, প্রায় 9.7%, আর বিধায়কদের মধ্যে প্রায় 9.9%। এর বদলে বিরোধীরা কি চায়? তাদের প্রস্তাবটা কিন্তু খুব সহজ আর সোজাসাপটা। তারা বলছে এই ডিলিমিটেশন বা জনগণনার মতো জটিল ব্যাপারের জন্য অপেক্ষা করার দরকার কি? এখনই যে 543টা লোকসভা আসন আছে তার মধ্যে 33% সংরক্ষণ চালু করে দেওয়া হোক। তাহলে এত সব যুক্তি পাল্টা যুক্তির পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? আসুন এই পুরো বিষয়টার একটা পরিষ্কার সারাংশ টানা যাক। দেখুন, আসল সত্যিটা হলো দুটো ভাগে বিভক্ত। নারী সংরক্ষণ বিলটা কিন্তু পাশ হয়ে গেছে, এটা এখন একটা আইন। কিন্তু সরকার এই আইনটাকে চালু করার জন্য যে শর্তটা জুড়ে দিয়েছিল, মানে ডিলিমিটেশন আর জনগণনার শর্ত, বিরোধীরা আটকে দিয়েছে ঠিক সেই শর্তটাকে। তাহলে কি দাঁড়ালো? বিল পাশ হয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর রাস্তাটা আটকে আছে। আর এটাই আমাদের এই আলোচনা শেষের সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দেয়। যদি বিলটা সত্যি আইন হয়ে গিয়ে থাকে, তাহলে কাল থেকে সেটাকে চালু করতে বাধাটা ঠিক কোথায়? এর উত্তরটা হয়তো আর আইনের বইতে নেই, উত্তরটা লুকিয়ে আছে রাজনীতির ইচ্ছের মধ্যে।